সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম বিবাহ রেখা থেকে ভাগ্য যাচাই। হাতে একাধিক বিবাহ রেখা থাকলে কি একাধিক বিবাহে হবার ইঙ্গিত? অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনা বিবাহ রেখা থেকে ভাগ্য যাচাই। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর সম্পর্কে জেনে নেব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন। এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা, শিরোরেখা বা ব্রেন লাইন। হাতের এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন। আর হাতের এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন। যারা ইউটিউবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত, জ্যোতিষ সংক্রান্ত ভিডিও দেখে থাকেন তারা প্রায় প্রত্যেকেই এই যে চারটি প্রধান রেখা রয়েছে মানুষের হাতে, যেটি বেশিরভাগ মানুষের হাতেই উপস্থিত থাকে। কেন এটিকে এই চারটিকে প্রধান রেখা বলা হয়েছে? এই চারটি রেখা বেশিরভাগ মানুষের হাতেই থেকে থাকে, তাই এই চারটি রেখাকে প্রধান রেখা হিসেবে ধরা হয়েছে। তো এই চারটি রেখা সম্পর্কে আপনারা সবাই কম বেশি অবগত রয়েছেন। তো আমাদের আজকের আলোচনা বিবাহ রেখা থেকে ভাগ্য যাচাই। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে হাতে বিবাহ রেখা কোথায় থাকে। তারপর জানতে হবে বিবাহ রেখা কোনগুলো, দেখতে কেমন, কোন রেখাটিকে বিবাহ রেখা বলা হয়। তো সর্বপ্রথম আমরা চলে যাব হাতে বিবাহ রেখা কোথায় থাকে। এই যে আমাদের হাতের কনিষ্ঠ আঙ্গুল, এই কনিষ্ঠ আঙ্গুলের নিচের যে অংশটুকু অর্থাৎ হৃদয় রেখা পর্যন্ত, দেখুন আমি একটু মার্ক করে দেব। এই যে হৃদয় রেখার উপর পর্যন্ত, কনিষ্ঠ আঙ্গুলের নিচে থেকে হৃদয় রেখার উপর পর্যন্ত যে স্থানটুকু, এই স্থানটুকুকে মার্কারি মাউন্ট বা বুধের মাউন্ট, বুধের স্থান বলা হয়। এই স্থান থেকে বুধ গ্রহের বিচার করা হয়। তো এই মার্কারি মাউন্টে একদম পাশে, এরকম একদম পাশে যদি এই যে এই ধরনের যে রেখাটাকে কারো একটি, দুটি বা তিনটি যাই থাক, এই রেখাগুলোকে বিবাহ রেখা হিসেবে আখ্যায়িত করা হয়। তো এই বিবাহ রেখা কয়টি থাকলে কয়টি বিয়ে হয়, কেমন থাকলে বিয়ে হয়, কেমন থাকলে বিয়ে হয় না, তাহলে সেই রেখাগুলোকে কি বলা হয়, সেই রেখাগুলো কি ফল দেয়, এ বিষয়েও আলোচনা করব। তো প্রথমে বিবাহ রেখা থেকে আমাদের আজকের আলোচনার যে শিরোনাম বিবাহ রেখা থেকে ভাগ্য যাচাই, সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আগে আলোচনা করব। এই যে অনামিকা আঙ্গুলের, অর্থাৎ এই অনামিকা আঙ্গুলের নিচের যে স্থানটুকু হৃদয় রেখা পর্যন্ত, এটুকুকে রবির মাউন্ট বলে। আর রবির মাউন্টে যে এই ধরনের সোজা সরল রেখা থাকে সেটাকে বলে রবি রেখা। যদি এই বিবাহ রেখার স্থান অর্থাৎ বুধের এই পার্শ্ব থেকে, অর্থাৎ বিবাহ রেখা এইভাবে কেটে এসে যদি, দেখুন এভাবে ঢেউ খেলানো হলে বিবাহ রেখা অশুভ, তাই আমি একটু ভালো করে এঁকে দেখাবো। এইভাবে বিবাহ রেখা সোজা একটি সরল অকর্তিত দোষমুক্ত বিবাহ রেখা এসে যদি রবি রেখা টাচ করে দাঁড়িয়ে যায়, শুধুমাত্র রবি রেখা টাচ করে, তাহলে এই জাতক বা জাতিকার বিবাহ কিন্তু হবে অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে।
একেবারে নিঃস্ব, একেবারে নিঃস্ব, অর্থনৈতিকভাবে নিঃস্ব। মানুষকে কখনোই নিঃস্ব বলতে নেই, কারণ মানুষ অমৃতের সন্তান। তাই মানুষকে কখনো নিঃস্ব বলতে নেই, মানুষ অমৃতের সন্তান, ঈশ্বরের সৃষ্টি, সৃষ্টির সেরা। তো অর্থনৈতিকভাবে একেবারে নিঃস্ব, হত দরিদ্র ঘরের জাতক বা জাতিকা, ছেলে মেয়ে যাই হোক না কেন, যার হাতে থাকবে তার বিয়ে কিন্তু অনেক সম্ভ্রান্ত এবং উচ্চ বংশে অর্থবিত্তশালী ঘরে তাদের বিয়ে হয়ে থাকে। অর্থাৎ জাতক জাতিকা যত দরিদ্র, হত দরিদ্র হোক না কেন, বিয়ে হবে ব্যাপক ঐশ্বর্যশালী ঘরে। এবার এই রেখাটি আমি বলেছি, শর্ত হচ্ছে এই রেখাটি রবি রেখায় এসে থেমে যাবে, কিন্তু এই রেখাটি যদি রবি রেখা এইভাবে ভেদ করে বেরিয়ে যায়, তাহলে বিবাহ এবং বিবাহিত জীবনে মর্যাদাহানি, বিবাহ কেন্দ্রিক গোলযোগ, বিবাহ কেন্দ্রিক অশান্তি, বিবাহের পর মর্যাদাহানি। উচ্চ ঘরে বিয়ে হলো, কিন্তু কথায় কথায় সেই জাতক বা জাতিকাকে এই নিয়ে অর্থ একজনের রয়েছে, একজনের অর্থ নেই, সেক্ষেত্রে অনেক চাপের মধ্যে, অনেক খারাপ অবস্থায় কাটতে হয় হতে পারে, এবং মাথা সবসময় তার হেড হয়ে থাকতে হয়। অর্থাৎ এক কথায় আমি বলেছি, এটি বিবাহ এবং বিবাহিত জীবনে মর্যাদাহানি, বিবাহিত জীবনে সম্মান নষ্ট হয়, এই ধরনের ইঙ্গিত এই রেখাটি বহন করে। এই বিবাহ রেখাটি একদম এরকম সরল না হয়ে একটু বাঁকা, মাথার দিকটা একটু চিকন এবং বাঁকা হয়ে যদি হৃদয় রেখার দিকে ঝুঁকে পড়ে, হৃদয় রেখা টাচ করবে না, কিন্তু হৃদয় রেখার দিকে ঝুঁকে পড়বে, একটু কমও হতে পারে, বেশিও হতে পারে, এমন আমি কি এঁকেছি এমন না, আরও একটু বেশিও হতে পারে, এরকমও হতে পারে। যদি হৃদয় রেখার দিকে টাচ করে, তাহলে বিপরীত লিঙ্গ তার প্রতি প্রাধান্য বিস্তার করে। অর্থাৎ এটি যদি কোনো জাতকের হাতে থাকে, কোনো ছেলের হাতে বিবাহ রেখা এই রকম থাকে, তাহলে সেই ছেলের স্ত্রী তার উপরে প্রাধান্য বিস্তার করবে। অর্থাৎ স্ত্রী তার স্বামীর বলতে পারেন একেবারে অনুগত করে রাখবে, অর্থাৎ স্বামী হবে স্ত্রীর অনুগত। আর এই রেখাটি যদি কোনো জাতিকার হাতে থাকে, কোনো জাতিকা, কোনো মেয়ের হাতে থাকে, তাহলে সে স্বামীর অনুগত হবে। অর্থাৎ বিপরীত লিঙ্গ তার উপর প্রভাব বিস্তার করে, বেশ ইয়ে করে ফেলে, বশ করে ফেলে, তার কথা শোনে ওঠে বসে, এরকম। এই আবার এই বিবাহ রেখাটি যদি হৃদয় রেখা টাচ করে, এইভাবে বিবাহ রেখা বেঁকে যদি হৃদয় রেখা টাচ করে, তাহলে জাতকের হাতে থাকলে, অর্থাৎ স্বামীর হাতে থাকে, স্ত্রীর মৃত্যু আগে এই সংকেত বহন করে, স্ত্রীর হাতে থাকলে স্বামীর মৃত্যু আগে এই সংকেত বহন করে। তবে এখানে বিবেচ্য বিষয় যে আমি বলছি যে মৃত্যু আগে হবে, এটি কিন্তু কোন বয়স এমনটি কিন্তু নির্ণয় নেই, মানুষকে তো মরতেই হবে। সৃষ্টি যখন হয়েছে ধ্বংস অনিবার্য, সেটি 70, 80, 90 বছর বয়সেও হতে পারে। স্বামীর আগে স্ত্রীর মৃত্যু বা স্ত্রীর আগে স্বামীর মৃত্যু, একজনকে তো আগে যেতেই হবে। জ্যোতিষশাস্ত্রে এই রেখাটি থাকলে এই বিচারটি, এই সংকেতটি বহন করে যে স্বামীর আগে স্ত্রীর মৃত্যু, স্ত্রীর আগে স্বামীর মৃত্যু। অর্থাৎ যার হাতে থাকবে তার বিপরীত, অর্থাৎ তার পার্টনারের মৃত্যু আগে সংঘটিত হবে। সেটি কোন বয়স সেটি বিচার্য বিষয় না, সেটি বৃদ্ধ বয়সেও হতে পারে, সেটি অন্যান্য। দেখুন, মৃত্যু, জন্ম, এই যে কিছু বিষয় রয়েছে যেটি সব সম্পূর্ণভাবে সৃষ্টিকর্তা পরম করুণাময়ের নিয়ন্ত্রণাধীন। দীর্ঘ আয়ুরেখা, দীর্ঘ, জ্যোতিষশাস্ত্রে 100 বছর আয়ুরেখা, জ্যোতিষশাস্ত্রের মতে আয়ুরেখা 100 বছর, হুট করে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। আবার 60-70 বছরের আয়ুরেখা, বেঁচে যাচ্ছে 80 বছর, 90 বছর। এটি সম্পূর্ণরূপে কর্মের উপর নিয়ন্ত্রিত,
অর্থাৎ কর্ম এমন একটা জিনিস মানুষের মৃত্যুকেও রোধ করে দিতে পারে। পরমেশ্বর স্রষ্টা যদি চান তো তার কর্মের দ্বারা সে সবকিছু রোধ করে দিতে পারে। তো এই রেখাটি এই সংকেত বহন করে। এই বিবাহ রেখার উপরে যদি এই ধরনের ত্রিভুজ অঙ্কিত হয়, নিচের দিকেও হতে পারে নিচের দিকেও, নিচেই হতে পারে, এভাবে ত্রিভুজ অঙ্কিত হয়, তাহলে যদি কোনো পুরুষের হাতে থাকে তাহলে তার স্ত্রীর কারণে তার ভাগ্য পরিবর্তন। বিবাহের পর স্ত্রী অত্যন্ত সৌভাগ্যবতী হয় এবং সেই স্ত্রী মানে এতটা গঠনমূলক হয় যে স্ত্রী স্বামীর সেই ভাগ্যকে পরিবর্তন করে ফেলে। একটি বাংলা প্রবাদ আছে, মাছ ধরা আলার চেয়ে খালই ধরা আলার শক্ত হতে হয়। অর্থাৎ খালই কাকে বলে? আগের দিনে যখন মানুষ নদীতে মাছ মারত, বাঁশের তৈরি এক জাতীয় জিনিস ছিল যেটার মুখ খোলা, সাইডে আটকানো, সেটাকে খালই বলতো মাছ ধরার জন্যে। তো বাংলা একটি প্রবাদ আছে, মাছ ধরনের চেয়ে খালই ধরনই শক্ত হতে হয়। অর্থাৎ মাছ ধরে খালইতে দিচ্ছে, মাছ লাফ দিয়ে পড়ে যাচ্ছে, তাহলে খালই যে ধরছে তাকে শক্ত হতে হয়, তো তাকে বেশি অ্যালার্ট হতে হয়। তো এই জাতকের এরকম থাকলে তার স্ত্রী কিন্তু খুব অ্যালার্ট হয় এবং স্ত্রীর কারণে তার ভাগ্যের পরিবর্তন হয়। সুন্দর স্পষ্ট দোষমুক্ত একটি বিবাহ রেখা, বৃহস্পতিতে একটি ক্রস যদি থাকে, সেই সঙ্গে যদি হৃদয় রেখাটি স্পষ্ট কোনো অশুভ চিহ্ন বর্জিত হয়, হৃদয় রেখায় তিল, বিন্দু, হৃদয় রেখা কোথাও ভেঙে গেল বা হৃদয় রেখা ঢেউ খেলানো, যদি হৃদয় রেখায় নিম্নমুখী শাখা রেখা এমনটি যদি না থাকে, খুব ঝকঝকে পরিচ্ছন্ন হৃদয় রেখা হয়, আর শুক্র ক্ষেত্রটা যদি শুভ হয়, তাহলে এই জাতক বা জাতিকার পৃথিবীতেই স্বর্গ রচনা করে, সুখের স্বর্গ। তাদের দাম্পত্য জীবন এত মধুময় হয় যে তারা মনে করে যে এই পৃথিবীটাই স্বর্গের সুখ। শর্ত হচ্ছে হৃদয় রেখা, কারণ হৃদয় রেখা আমাদের দাম্পত্য জীবনের রেখা হিসেবে হৃদয় রেখাকে আখ্যায়িত করা হয়। হৃদয় রেখা থেকে দাম্পত্য জীবনের বিচার করা হয় এবং দাম্পত্য জীবনের কারক গ্রহটা শুক্র, শুক্র থেকে দাম্পত্য জীবনটা কেমন চলবে সেটার বিচার করা হয়। দাম্পত্য জীবনের নিয়ন্ত্রক শুক্র। তাই সুন্দর বিবাহ রেখা, বৃহস্পতিতে ক্রস, তাহলে এই জাতকের কিন্তু বিয়ের পরে উন্নতি তরতরায় ওঠে এবং সুখী দাম্পত্য জীবন, যেটা আমি বলেছি পৃথিবীতেই স্বর্গ রচনা করে, এমনটি দেখা যায়। বিবাহ রেখা যদি উল্টে উপরের দিকে ওঠে তাহলে এটি অশুভ ইঙ্গিত, এটি অশুভ ইঙ্গিত। বিবাহ রেখাতে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে এটি বিবাহ বিচ্ছেদের যোগ সূচনা করে। বিবাহ রেখা অশুভ, সেই সঙ্গে এই স্থানে যদি কোনো তিল থাকে তাহলে খুব বেশি সম্ভাবনা থাকে বিবাহ বিচ্ছেদের। আবার বিবাহ রেখাটি অশুভ রয়েছে, সেই সঙ্গে রাহুর স্থান থেকে একটি রেখা এভাবে বেরিয়ে, বিবাহ রেখা অশুভ না, বিবাহ রেখা যদি শুভও থাকে, সুন্দরও থাকে, তারপরে যদি রাহুর স্থান থেকে একটি রেখা, হৃদয় রেখা থেকে একটি রেখা যদি রাহুর মধ্যে প্রবেশ করে তাহলে এটি কিন্তু সেপারেশনের যোগ সূচনা করে। এমনকি এই সেপারেশনটা আইনি জটিলতার মাধ্যমে থানা, কোর্ট কাচারি, থানা পুলিশ কিংবা স্থানীয় পর্যায়ের যে আইনি সালিশ, যেটাই হোক আইনের মুখোমুখি কিন্তু হতে হয়, এমন সংকেত বহন করে। তবে জ্যোতিষ বিচার কিন্তু স্থানকাল পাত্রভেদে করতে হয়। দেখুন, এটি কিন্তু সবসময় মাথায় রাখবেন, জ্যোতিষ বিচার স্থানকাল পাত্রভেদে করতে হয়। আমাদের বাংলাদেশ ভারতীয়দের একটি রেখা একরকম থাকলে এক ফল দেয়, আবার ওয়েস্টার্নদের, ইউরোপ আমেরিকার থাকলে ওই রেখাটি কিন্তু আর এক ফল দেয়, এক ফল দেয় না। এটি কিন্তু বিচার্য বিষয়, স্থান কাল পাত্রভেদে করতে হয়। তো
বিবাহ রেখার উপরে যদি তিল চিহ্ন থাকে তাহলেও দাম্পত্য জীবনের ইতি টানার বা দাম্পত্য কলহ, সেপারেশনের মতো ইত্যাদি যোগ সূচনা করে। এই বিবাহ রেখা যদি এইভাবে মাঝে ভাঙ্গা থাকে সেটিও ডিভোর্সের বা দাম্পত্য বিচ্ছেদের সূচনা করে। দেখুন, আমি বলেছি জ্যোতিষ বিচার স্থানকাল পাত্র ভেদে করতে হয়, এটির মর্মার্থ আছে, আমি অনেক ভিডিওতেই বলেছি। সেপারেশন, এই যে রেখাগুলো দেখাচ্ছি এগুলো অনেক সময় দেখুন, আমি আমার বলি, যেমন সনাতন শাস্ত্রে ডিভোর্সের কোনো বিধান নেই। সনাতন শাস্ত্রে আজন্ম, বিবাহের পর আজন্ম স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে। সনাতন ধর্মে বা শাস্ত্র ডিভোর্সকে প্রাধান্য দিচ্ছে না, অর্থাৎ সনাতন শাস্ত্রীয় মতে ডিভোর্স সম্পূর্ণরূপে নেই। কিন্তু এই ধরনের রেখা রয়েছে, দেখবেন তাদের ডিভোর্স না হলেও ডিভোর্সের মতো, অর্থাৎ বনিবেনার অভাব, বেড সেপারেশন, এক ছাদের নিচে আছে, এক বেড শেয়ার করছে না, দীর্ঘদিন কথা বলছে না, এই ধরনের এই বিবাহ রেখা অশুভ থাকলে অশুভত্ব ফল দেবেই। আর পরিপূর্ণ ডিভোর্স সেটি অন্যান্য স্থান থেকে বোঝা যায়, প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে এটি কি ডিভোর্স, সরাসরি ডিভোর্স নাকি ডিভোর্সের মতো যোগ, এটির বোঝার কৌশল আছে, বুঝতে পারবেন। একটু অভিজ্ঞতা হলেই বুঝতে পারবেন। এই যে বিবাহ রেখা এইভাবে মাঝে কাটা, কিন্তু এখানে একটি চতুর্ভুজ সৃষ্টি হয়েছে। তাহলে এই জাতক বা জাতিকার বিবাহ বিচ্ছেদ হতে হতে, অর্থাৎ হবার উপক্রম হবে, কিন্তু শেষ পর্যন্ত বিবাহটা টিকবে, সেই সংকেত বহন করে। এবার আমরা আমাদের আলোচনার যে দ্বিতীয় ধাপ, অধিক বিবাহ রেখা থাকলে, কয়েকটি বিবাহ রেখা থাকলে কি কয়েকটি বিবাহ হয়, সেই বিষয়টি বলবো। তার আগে দর্শক, আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে। আপনাদের কাছ থেকে আমি অন্তত একটি লাইক আশা করি, কারণ আপনাদের থেকে একটি লাইক পেলে আমি অন্তত বুঝতে পারি বা আমার নিজের কাছে একটু ভালো লাগে যে আমি হয়তো আপনাদের কিছু বোঝাতে পারছি বা কিছু দিতে পারছি। তার নিদর্শন স্বরূপ অন্তত একটি লাইক রেখে যাবেন। তো আসুন আমরা সেই আলোচনায় যাই। এই যে একজনের হাতে দুটি বা তিনটি বিবাহ রেখা, চারটি যাই থাক না কেন, এই যে মনে করুন তিনটি বিবাহ রেখা রয়েছে, তিনটি বিবাহ রেখায় সমান সমান শক্তিশালী এবং সমান একই রকম দেখতে, একই সাইজ এবং একই রকম উজ্জ্বলতা, একই রকম গভীরতা। এবং যদি এই রেখা তিনটি দুই হাতেই থাকে, ডান হাত এবং বাম হাত, তাহলে তিনটি বিবাহ হবার সম্ভাবনাই কিন্তু বেশি থাকে। দুটি বিবাহ রেখা যখন একদম স্ট্রং রয়েছে, তখন বুঝবেন যে দুটি বিবাহ হবার সম্ভাবনা কিন্তু খুবই বেশি থেকে থাকে। এবার আসুন, একটি বিবাহ রেখা অত্যন্ত স্ট্রং আর একটি বিবাহ রেখা একটু সূক্ষ্ম বা ছোট রয়েছে, নিচে আরো একটি বিবাহ রেখা রয়েছে। তাহলে কি এর মধ্যে অপেক্ষাকৃত যে বিবাহ রেখাটি স্ট্রং সেটি বিবাহ, বাদ বাকিগুলো প্রণয় রেখা। এটি বিবাহের আগে আর এগুলো বিবাহের পরে প্রণয়ের যোগ নির্দেশ করে। প্রণয় অর্থাৎ প্রেম, ভালোবাসা। মনে রাখবেন, আমাদের মস্তিষ্কে যখন দাগ পড়ে তখন হাতে দাগ পড়ে, আমাদের মস্তিষ্কে দাগ না পড়লে হাতে দাগ পড়ে না। যখন আমাদের চিন্তা চেতনা কোনো বিপরীত কাউকে নিয়ে একদম মন নিবিড় হয়ে যাবে কারো প্রতি, আকৃষ্ট হয়ে যাবে কারো প্রতি, তখন কিন্তু হয়তো জাতক বা জাতিকার সামাজিক প্রেক্ষাপটে কিংবা পারিবারিক প্রেক্ষাপটে এই ইয়েতে আসছে না, হয়তো সম্পর্কে জড়াচ্ছে না, কিন্তু তার মনটি কিন্তু সেখানে পড়ে আছে, তবুও কিন্তু এই রেখাটি জন্মে। আবার দেখুন, প্রণয় রেখা যদি কারো সঙ্গে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক কোনো জাতক জাতিকার হয়,
স্বামী স্ত্রীর মতো বুঝতে পারছেন, এই সম্পর্কগুলো হলেও কিন্তু এই প্রণয় রেখার জন্ম নেয়, অর্থাৎ আমাদের মনে দাগ না পড়লে হাতে দাগ পড়ে না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য। আপনাদের মতামত এবং প্রশ্ন কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।